সভ্যতা বলতে আমরা সাধারণত কি বুঝি? রাজা, প্রাসাদ, সেনাবাহিনী, ক্ষমতার স্পষ্ট প্রদর্শন। ইতিহাসের বেশিরভাগ বড় সভ্যতাই আমাদের এই ছবিটাই দেখিয়েছে। কিন্তু আজ থেকে প্রায় 4000 বছর আগে দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে গড়ে উঠেছিল এমন এক নগর সভ্যতা, যেখানে শহরগুলো ছিল আশ্চর্য রকম পরিকল্পিত। রাস্তাগুলো ছিল গ্রিডের মতো সোজা। প্রতিটি বাড়িতে ছিল উন্নত ড্রেনেজ ব্যবস্থা, ইট, ওজন আর মাপ সবকিছু ছিল এক পরিমাপে বাঁধা। অদ্ভুত ব্যাপার হলো, এত উন্নত নগর ব্যবস্থার পরেও এখানে কোনো বিশাল রাজপ্রাসাদ চোখে পড়ে না। পাওয়া যায় না রাজাদের নাম, সিংহাসন বা রাজকীয় সমাধি। এ কারণেই প্রত্নতত্ত্ববিদদের মধ্যে একটা বড় প্রশ্ন বহুদিন ধরে ঘুরে বেড়াচ্ছে: এত বড় একটা সভ্যতা কিভাবে চলতো? যদি রাজতন্ত্রের স্পষ্ট প্রমাণ না থাকে, তাহলে শাসন ব্যবস্থা, নিয়ম আর শৃঙ্খলা এলো কোথা থেকে? আজকের ভিডিওতে আমরা ইন্ডাস ভ্যালি বা হরপ্পা সভ্যতাকে দেখব ভেতর থেকে। চলুন তাহলে দেখে আসি হরপ্পা সভ্যতার ইতিহাস এই ভিডিওতে। হরপ্পা সভ্যতাকে বোঝার আগে একটা ভুল ভাঙতে হবে। এটা কোনো ছোট বা বিচ্ছিন্ন নগরী না। এটা ছিল ব্রোঞ্জ যুগের সবচেয়ে বড় নগরগুলোর একটি। আজকের ভারত, পাকিস্তান আর আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকায় প্রায় 1000-এরও বেশি বসতি ছড়িয়েছিল এই সভ্যতার। আর আশ্চর্যের বিষয়, এই বিশাল এলাকা জুড়ে শহরগুলো দেখতে ছিল প্রায় একই রকম। রাস্তাগুলো ছিল গ্রিড প্যাটার্নে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কাটা সোজা রেখার মতো। এটা কোনো কাকতালীয় ব্যাপার না, এটা পরিকল্পনার ফল। প্রায় সব শহরেই পাওয়া যায় একই অনুপাতের বানানো ইট, লম্বা, চওড়া আর পুরুত্বের অনুপাত প্রায় এক। আজকের দিনে এত বড় এলাকায় একই স্ট্যান্ডার্ড বজায় রাখাও সহজ কাজ না। আর আছে ড্রেনেজ ব্যবস্থা, ঢাকা নর্দমা, গড়ের ভেতর থেকে বের হওয়া পানির নির্দিষ্ট পথ, নিয়মিত পরিষ্কারের ব্যবস্থা। অনেক গবেষক বলেন এই ড্রেনেজ ব্যবস্থা তাদের সময়ের যে কোনো সভ্যতার তুলনায় অনেক বেশি উন্নত ছিল। শুধু তাই না, বড় বড় পাবলিক স্ট্রাকচারও ছিল, যেমন গণস্নানের জায়গা, গুদামঘর আর খোলা প্রাঙ্গণ। এগুলো কোনো এক ব্যক্তির জন্য বানানো মনে হয় না, বরং পুরো সমাজের ব্যবহারের জন্যে। এই সব কিছু একসাথে একটা কথাই বলে, হরপ্পা ছিল কোনো এলোমেলো বসতি না। এটা ছিল উচ্চমাত্রার পরিকল্পনা, সমন্বয় আর নিয়মের উপর দাঁড়িয়ে থাকা এক নগর সভ্যতা। এখন প্রশ্নটা আরো জোরালো হই, এত পরিকল্পনা এলো কোথা থেকে, যখন আমরা রাজকীয় ক্ষমতার স্পষ্ট চিহ্নই দেখতে পাই না? এখন আসি হরপ্পা সভ্যতার সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নে। এত বড়, এত উন্নত, এত গুছানো নগর ব্যবস্থা, কিন্তু রাজা কোথায়? ইতিহাসে আমরা যেসব বড় সভ্যতার কথা জানি, সেখানে রাজাদের খোঁজ পেতে খুব বেশি কষ্ট করতে হয় না। বিশাল প্রাসাদ, বিশাল মূর্তি, রাজকীয় সমাধি, সবকিছুতেই ক্ষমতার প্রদর্শন। কিন্তু হরপ্পায় এসে গল্পটা হঠাৎ থেমে যায়। এখন পর্যন্ত যত খনন কাজ হয়েছে, সেখানে কোনো বিশাল রাজপ্রাসাদের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি এমন কোনো বাড়ি যা অন্য সব ঘরের তুলনায় চোখে পড়ার মতো আলাদা। কোনো সিংহাসন নেই, কোনো রাজমূর্তি নেই, কোনো রাজকীয় সমাধি বা রাজাদের নামের তালিকাও নেই। এটা খুব সাধারণ ব্যাপার না, কারণ হরপ্পার সমসাময়িক সভ্যতাগুলোতে রাজাদের অস্তিত্ব একদম চোখে পড়ার মতো করে হাজির। তাহলে প্রশ্ন ওঠে, এর মানে কি হরপ্পায় কোনো শাসনই ছিল না? না, শহরের পরিকল্পনা, স্ট্যান্ডার্ড ইট, একই রকম ওজন ও মাপের ব্যবহার, এসব কিছুই বলে এখানে কোনো না কোনো ধরনের প্রশাসন অবশ্যই ছিল। কিন্তু পার্থক্যটা এখানেই, এই প্রশাসন নিজেকে দেখানোর চেষ্টা করেনি। ক্ষমতার প্রদর্শনের বদলে গুরুত্ব দেওয়া হয়েছিল নিয়ম আর শৃঙ্খলায়। অনেক গবেষক মনে করেন হরপ্পায় ক্ষমতা হয়তো ছিল ছড়িয়ে দেওয়া, কোনো একজন রাজার হাতে কেন্দ্রীভূত নয়। হয়তো ছিল পরিষদ, হয়তো ছিল প্রভাবশালী গোষ্ঠী, অথবা সামাজিকভাবে স্বীকৃত কিছু নিয়ম। যাই হোক, একটা জিনিস পরিষ্কার, হরপ্পা এমন এক সভ্যতা যেখানে ক্ষমতা চোখে পড়ে না, কিন্তু তার প্রভাব পুরো শহর জুড়ে ছড়িয়েছিল। আর এই রহস্যটাই হরপ্পাকে আজও আমাদের কাছে এত আকর্ষণীয় করে তোলে। এখন প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসে, যদি হরপ্পায় রাজা বা স্পষ্ট রাজতন্ত্র না থাকে, তাহলে এত বড় সমাজ কিভাবে চলতো? ইতিহাস আমাদের শিখিয়েছে ক্ষমতা না থাকলে সমাজ ভেঙে পড়ে, কিন্তু হরপ্পা ভাঙেনি, বরং তার শহরগুলো ছিল আশ্চর্য রকম গোছানো। প্রথমেই চোখে পড়ে একটা বিষয়, হরপ্পার শহরগুলোতে ধনী আর গরিবের পার্থক্য খুব বেশি চোখে পড়ে না। বাড়িগুলো আকারে আলাদা হতে পারে, কিন্তু এমন কোনো প্রাসাদ নেই যা বাকিদের থেকে আলাদা করে চিৎকার করে।
পানি আর নর্দমা ব্যবস্থার দিক থেকেও সবাই প্রায় সমান সুযোগ পেত। ধনী বাড়ি হোক বা সাধারণত ঘর, পরিকল্পনার মূল কাঠামো ছিল এক। এই সমতা ইঙ্গিত দেই হরপ্পার সমাজ হয়তো ব্যক্তিকেন্দ্রিক ছিল না, বরং নিয়মকেন্দ্রিক ছিল। অনেক প্রত্নতত্ত্ববিদ মনে করেন হরপ্পার প্রশাসন ছিল বিকেন্দ্রীকৃত, অর্থাৎ প্রতিটি শহরের নিজস্ব ব্যবস্থাপনা ছিল, কিন্তু কিছু মৌলিক নিয়ম সবার জন্য এক ছিল: ইটের মাপ, রাস্তার পরিকল্পনা, ওজন আর মাপের একরূপতা। এগুলো কোনো একজন মানুষের সিদ্ধান্তে সম্ভব না। এর জন্য দরকার সমন্বয় এবং দীর্ঘ সময় ধরে একই নিয়ম মেনে চলার সামাজিক সম্মতি। হয়তো এই সমাজ চলত স্থানীয় পরিষদ, অভিজ্ঞ প্রবীণ বা প্রভাবশালী গোষ্ঠীর মাধ্যমে, কিন্তু তারা ক্ষমতা দেখাতো না, তারা নিয়ম চালু রাখত। হরপ্পা আমাদের দেখায় সমাজ টিকে থাকার জন্য সবসময় সিংহাসন দরকার হয় না, কখনো কখনো নীরব নিয়মই সবচেয়ে শক্তিশালী ক্ষমতা হয়ে ওঠে। এখন প্রশ্নটা আরও গভীর হয়, যদি রাজা না থাকে, যদি স্পষ্ট শাসক না থাকে, তাহলে মানুষ নিয়ম মানত কেন? ইতিহাসের অনেক সভ্যতায় আমরা দেখি লিখিত আইন, কঠোর শাস্তি আর শাসকের ভয় মানুষকে নিয়ন্ত্রণ করত, কিন্তু হরপ্পার ক্ষেত্রে গল্পটা একটু আলাদা। এখন পর্যন্ত যত খনন কাজ হয়েছে, হরপ্পা সভ্যতায় কোনো লিখিত আইনগ্রন্থ, দণ্ডবিধি বা আদালতের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তাদের লিপি পাওয়া গেছে, কিন্তু সেটা এখনো পুরোপুরি পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। তাই নিশ্চিতভাবে বলা যায় না তাদের কোনো লিখিত আইন ছিল কিনা। তবু শহরের কাঠামো একটা জিনিস স্পষ্ট করে: নিয়ম মানা হতো, আর নিয়ম ভাঙা ছিল বিরল। প্রতিটি বাড়ি, প্রতিটি রাস্তা, নর্দমার ঢাল, সবকিছুতেই দেখা যায় একই পরিকল্পনা আর শৃঙ্খলা। এটা সম্ভব শুধু তখনই যখন সমাজের মানুষ নিজেরাই নিয়ম মানতে রাজি থাকে। অনেক গবেষক মনে করেন হরপ্পার সমাজে সামাজিক নিয়ম আর পারস্পরিক দায়িত্ব ছিল সবচেয়ে বড় নিয়ন্ত্রণ ব্যবস্থা। মানুষ একে অপরের উপর নির্ভরশীল ছিল, পানি, বাণিজ্য, নিরাপত্তা, সবকিছুর জন্যে। এই নির্ভরশীলতার কারণে নিয়ম ভাঙা মানে ছিল শুধু ব্যক্তিগত সমস্যা না, বরং পুরো সমাজের ক্ষতি। হয়তো এখানে শাস্তি দিত রাজা না, শাস্তি দিত সমাজ নিজেই। লজ্জা, দায়িত্ব আর সামাজিক গ্রহণযোগ্যতা ছিল সবচেয়ে কার্যকর আইন। হরপ্পা আমাদের মনে করিয়ে দিই, সব সভ্যতা ভয় দিয়ে চলে না, কিছু সভ্যতা চলে সম্মতি আর দায়িত্ববোধের উপর। হরপ্পা সভ্যতার গল্প শুনলে একটা প্রশ্ন প্রায়ই আসে: এত উন্নত, এত গুছানো সমাজ তাহলে হঠাৎ উধাও হয়ে গেল কেন? এখানেই প্রথম একটা ভুল ভাঙা দরকার। হরপ্পা ধ্বংস হয়নি এক রাতে, কোনো বিশাল যুদ্ধ, আগুন বা গণহত্যার স্পষ্ট প্রমাণ নেই, বরং এই সভ্যতা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছিল। গবেষকদের মতে সবচেয়ে বড় কারণ হতে পারে প্রাকৃতিক পরিবর্তন। ইন্ডাস নদী ও তার শাখা নদীগুলোর গতিপথ সময়ের সাথে বদলাতে শুরু করে। যে নদীর উপর শহর, কৃষি আর বাণিজ্য নির্ভর করত, সেই নদী যখন সরে যায় বা শুকিয়ে যায়, তখন পুরো ব্যবস্থায় চাপে পড়ে। এর সাথে যুক্ত হয় জলবায়ু পরিবর্তন। অনেক অঞ্চলে বৃষ্টিপাত কমে যায়, কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়, খাদ্য কমলে শহর টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। আরেকটা বড় কারণ ছিল বাণিজ্য। হরপ্পা সভ্যতার শক্তি ছিল তাদের ট্রেড নেটওয়ার্কে। মেসোপটেমিয়া পর্যন্ত তাদের বাণিজ্যের প্রমাণ পাওয়া যায়, কিন্তু জলবায়ু ও নদীপথ বদলানোর কারণে এই বাণিজ্য ধীরে ধীরে ভেঙে পড়ে। একসময় মানুষ শহর ছেড়ে ছোট ছোট গ্রাম বা নিরাপদ এলাকায় সরে যেতে শুরু করে। শহর ফাঁকা হয়ে পরিকল্পিত নগর ব্যবস্থা আর রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয় না। আগে একটা তত্ত্ব খুব জনপ্রিয় ছিল: বিদেশি আক্রমণ বা আক্রমণকারী জাতি হরপ্পা ধ্বংস করেছে। কিন্তু আধুনিক গবেষণায় এই তত্ত্ব আর গ্রহণযোগ্য নয়। হরপ্পা হারিয়ে গিয়েছিল কারণ তারা প্রকৃতির সাথে লড়াই করেনি, তারা ধীরে ধীরে সরে গিয়েছিল। এই নীরব পতনই হরপ্পাকে আরও আলাদা করে তোলে। হরপ্পা সভ্যতাকে আমরা প্রায়ই দেখি একটি হারিয়ে যাওয়া অতীত হিসেবে, কিন্তু সত্যি বলতে এটা আমাদের বর্তমানের জন্য অনেক প্রশ্ন রেখে গেছে। এই সভ্যতা আমাদের শেখায় উন্নয়ন মানেই শুধু ক্ষমতা আর দখল নয়। হরপ্পার মানুষরা বিশাল প্রাসাদ বানায়নি, নিজেদের ক্ষমতা দেখানোর চেষ্টা করেনি, তবুও তারা গড়ে তুলেছিল একটি দীর্ঘস্থায়ী ও সংগঠিত নগর সমাজ। তারা বিশ্বাস করেছিল পরিকল্পনা, সমন্বয় আর নিয়মে। আজকের পৃথিবীতে আমরা প্রায়ই দেখি ক্ষমতা যত কেন্দ্রীভূত হয়, বৈষম্য তত বাড়ে। কিন্তু হরপ্পা দেখায় বিকেন্দ্রীকৃত ব্যবস্থা কখনো কখনো আরও স্থিতিশীল হতে পারে। আর সবচেয়ে বড় শিক্ষা: প্রকৃতির সাথে সংঘর্ষ নয়, তার সাথে খাপ খাওয়ানোই টিকে থাকার পথ। হরপ্পা ধ্বংস হয়নি, তারা পরিস্থিতি বুঝে সরে গিয়েছিল। হয়তো আমরা আধুনিক প্রযুক্তিতে এগিয়েছি, কিন্তু সামাজিক ভারসাম্য আর দায়িত্ববোধে সবসময় এগোতে পারিনি।
হরপ্পা আমাদের মনে করিয়ে দিই, সভ্যতা মানে শুধু ইতিহাসের পাতা না, সভ্যতা মানে মানুষের বেছে নেওয়া পথ। এই ছিল হরপ্পা সভ্যতার গল্প। একটা সমাজ যেখানে রাজকীয় জাঁকজমক কম, কিন্তু নিয়ম আর দায়িত্ব ছিল শক্ত। আপনি কি মনে করেন, আজকের পৃথিবীতে রাজা বা ক্ষমতার শীর্ষে ছাড়াও একটা সমাজ টিকে থাকতে পারে? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। এমন আরও সত্যনিষ্ঠ ইতিহাসের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।